সেদিনটা ছিল সেপ্টেম্বর মাসের শেষের দিকের এক সন্ধ্যা। 221 বি বেকার স্ট্রিটের আমাদের বসবার ঘরে আগুনের পাশে বসে আমি একটা মেডিকেল জার্নাল পড়ছিলাম। আর শার্লক হোমস যথারীতি তার পুরনো পাইপ মুখে দিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল। ঘরের পরিবেশটা বেশ শান্ত ছিল, কিন্তু আমি জানতাম এই শান্তিটা ক্ষণিক। যে কোনো মুহূর্তে একটা নতুন কেসের আগমন এই প্রবীণতাকে ভেঙে চুরমার করে দেবে। আর হলো তাই। হঠাৎ দরজায় একটা জোরদার টোকা পড়ল। আমাদের ল্যান্ডলেডি মিসেস হাডসন নন, এ অন্য কেউ। হোমস পাইপটা নামিয়ে রেখে সোজা হয়ে বসল। ওর চোখে মুখে একটা এক্সাইটমেন্টের ছাপ। একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন, পরনে দামি পোশাক, চালচলনে একটা আজিজাত্য। দেখেই বোঝা যাচ্ছে হি ইজ সামওয়ান ইম্পর্ট্যান্ট। তিনি নিজের পরিচয় দিলেন স্যার জেমস ডেমারি বলে। কিন্তু তিনি নিজের জন্য আসেননি, এসেছেন অন্য একজনের হয়ে, এমন একজনের হয়ে যার নাম তিনি মুখেও আনতে পারবেন না। অ্যান ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট। বুঝতেই পারছিলাম অ ভেরি হাই প্রোফাইল ম্যাটার। ভদ্রলোক ইতস্তত করে বলতে শুরু করলেন, মিস্টার হোমস, আমার ক্লায়েন্ট এক ভয়ানক সমস্যার মধ্যে পড়েছেন। এই সমস্যাটার সমাধান একমাত্র আপনিই করতে পারেন। ইটস এ ম্যাটার অফ গ্রেট আর্জেন্সি অ্যান্ড ডেলিকেসি। হোমস শান্তভাবে বলল, বলুন স্যার জেমস, আমি শুনছি। স্যার জেমস বলতে শুরু করলেন, ব্যাপারটা জেনারেল ডি মার্ভেলের একমাত্র মেয়ে ভায়োলেট ডি মার্ভেলকে নিয়ে। মেয়েটি অসম্ভব সুন্দরী এবং গুণী, কিন্তু সম্প্রতি সে ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনার নামে এক অস্ট্রিয়ান লোকের প্রেমে পড়েছে, আর খুব শীঘ্রই তাদের বিয়ে হওয়ার কথা। এই নামটা শোনার সঙ্গে সঙ্গে হোমসের ভুরু কুঁচকে গেল। সে তার ইন্ডেক্স বইগুলোর দিকে তাকালো। আমি বুঝে গেলাম এই ব্যারন গ্রুনার কোনো সাধারণ লোক নয়। হোমস বলল, ব্যারন গ্রুনার, দ্য অস্ট্রিয়ান মার্ডারার। আমিও সম্পর্কে জানি। লোকটাকে খুনের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। বাট এভরিওয়ান নোজ হি ডিড ইট। সে তার স্ত্রীকে খুন করেছিল। স্যার জেমস মাথা নেড়ে বললেন, হ্যাঁ মিস্টার হোমস, লোকটা একটা শয়তান। ওর নেশা হলো সুন্দরী মাসুম মেয়েদের জীবন নষ্ট করে দেওয়া। আর ভায়োলেট এখন ওর নতুন শিকার। মেয়েটা ব্যারনের প্রেমে এতটাই অন্ধ যে সে কারুর কোনো কথাই শুনছে না। তার বাবা জেনারেল ডি মার্ফেল মেয়ের এই অবস্থা দেখে প্রায় ভেঙে পড়েছেন। আমার ক্লায়েন্ট চান যে কোনো উপায়ে এই বিয়েটা আটকাতে হবে। হোমসের চোখ দুটো জলজল করে উঠল। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। ব্যারন গ্রুনার তাহলে এখন লন্ডনে, অ্যান্ড হি থিংস হি ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং। এই কেসটা যে কতটা কঠিন হতে চলেছে আমরা প্রথম দিনই টের পেলাম। হোমস নিজে গেল ভায়োলেটের সাথে দেখা করতে, তাকে বোঝানোর জন্য যে সে কি ভয়ঙ্কর একটা ভুল করতে চলেছে। কিন্তু কোনো লাভ হলো না। মেয়েটি ব্যারনের প্রতি এতটাই ডেভোটেড যে সে হোমসের সব কথা উড়িয়ে দিল। সে বিশ্বাসই করতে চাইল না যে তার ভালোবাসার মানুষটা একটা খুনি হতে পারে। হোমস ফিরে এসে হতাশভাবে বলল, ওয়াটসন, আ টাফ নাট টু ক্র্যাক। মেয়েটা ব্যারনের কমপ্লিট কন্ট্রোলে আছে। যুক্তিতর্ক দিয়ে কোনো লাভ হবে না। উই নিড সলিড প্রুফ, এমন কিছু যা দেখে ওর মোহভঙ্গ হবে। কিন্তু প্রমাণটা আসবে কোথা থেকে? ব্যারন গ্রুনার খুব চালাক, সে নিজের বিরুদ্ধে কোনো প্রমাণই রাখেনি। এরপর কয়েকটা দিন কেটে গেল। হোমস বিভিন্ন সূত্র থেকে খবর জোগাড় করার চেষ্টা করতে লাগলো। একদিন সন্ধ্যায় ও একা বেরিয়ে গেল, বলল ব্যারনের বিষয়ে কিছু খোঁজ খবর করতে যাচ্ছে। আমি ওকে বারণ করেছিলাম, কারণ আমি জানতাম লোকটা কতটা ডেঞ্জারাস। কিন্তু হোমস আমার কথা শুনল না। আর তারপরেই ঘটল সেই ভয়ানক ঘটনা। সেই রাতে হোমস ফিরল না। পরের দিন সকালে খবরের কাগজে আমরা খবরটা পেলাম। দুজন লোক হোমসকে রাস্তায় একা পেয়ে বুড়ি তাড়া মেরেছে। ওর অবস্থা এতটাই সিরিয়াস যে তাকে চেরিং ক্রস হসপিটালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা বলেছেন ওর বাঁচার কোনো আশা খুব কম। খবরটা পড়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ছুটে হসপিটালে গেলাম। দেখলাম হোমস বিছানায় শুয়ে আছে, সারার মুখে ব্যান্ডেজ, চোখ দুটো বোঝা। আমি ওর পাশে বসে রইলাম, মনে মনে প্রার্থনা করতে লাগলাম হোমস ছাড়া আমার জীবনটা যে কতটা অর্থহীন সেটা আমি সেই মুহূর্তে বুঝতে পারছিলাম। কিন্তু এর মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। একজন নার্স এসে আমার হাতে একটা ছোট্ট চিরকুট দিল। তাতে লেখা, ডোন্ট ওয়ারি ওয়াটসন, ইটস অল পার্ট অফ দ্য প্ল্যান। আমি অবাক হয়ে হোমসের দিকে তাকালাম। ও আস্তে করে একটা চোখ খুলল আর আমার দিকে তাকিয়ে একটু হাসল। আমি বুঝে গেলাম দিস ওয়াজ অল অ্যান অ্যাক্ট। হোমস ইচ্ছা করেই মার খাওয়ার খবরটা ছড়িয়েছে যাতে ব্যারন গ্রোনার নিশ্চিন্ত হয়ে যায়। সে ভাববে তার পথের কাঁটা সরে গেছে, আর এই সুযোগেই হোমস তার আসল চালটা চালবে। হোয়াট আ ম্যান!
মৃত্যুর দৌড় করা থেকেও সে তার মগদাস্ত্রকে সকল রেখেছে। এরপর শুরু হলো আসল খেলা। হোমস হসপিটালে বেডে শুয়েই তার নেটওয়ার্ককে কাজে লাগালো। সে খবর পাঠালো শিনুয়েল জনসনকে। শিনুয়েল একসময় আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ক্রিমিনাল ছিল, কিন্তু এখন সে হোমসের একজন নির্ভরযোগ্য ইনফরম্যান্ট। হোমসের নির্দেশ ছিল ব্যারন গ্রোনারের শিকার হয়েছে এমন কোনো মেয়েকে খুঁজে বের করতে হবে যে ব্যারনের বিরুদ্ধে মুখ খুলতে রাজি আছে। দুদিন পরেই শিনুয়েল একজনকে নিয়ে এলো। মেয়েটির নাম কিটি ভিন্টার। সে ছিল ব্যারনের শেষ প্রেমিকা। ব্যারন তাকে ব্যবহার করে ছুড়ে দিয়েছে। মেয়েটার চোখে জল নয়, আগুন ছিল, প্রতিশোধের আগুন। কিটি যে আমাদের জানালো তা শুনে আমরা চমকে গেলাম। ব্যারন গ্রোনারের একটা গোপন ডায়েরি আছে, একটা চামড়ায় বাঁধানো বই। সেই বইতে সে তার সমস্ত কুকীর্তির কথা, তার শিকার হওয়া মেয়েদের নাম, তাদের দুর্বলতার কথা সব লিখে রাখে। ইটস হিজ বুক অফ কনকোয়েস্টস। কিটি বলল, ওই বইটাই হলো অহংকার, ওর শক্তি। ওই বইটা যদি ভায়োলেটের হাতে পড়ে তাহলে ওর মোহ ভাঙতে এক মুহূর্ত লাগবে না। হোমস ব্যান্ডেজের ভেতর থেকেই বলল, তাহলে আমাদের টার্গেট হলো ওই বই। যেভাবেই হোক ওটা আমাদের জোগাড় করতে হবে। কিটি আমাদের ব্যারনের বাড়ির ভেতরে সব খবর দিল, কোথায় কোন ঘর, ব্যারন কখন বাড়িতে থাকে, কখন বেরোয়, আর সবচেয়ে জরুরি তথ্যটা হলো বইটা সে কোথায় রাখে। বইটা থাকে তার স্টাডি রুমে, একটা লকড ড্রয়ারের ভেতরে। প্ল্যানটা খুব সিম্পল কিন্তু এক্সট্রিমলি রিস্কি। ব্যারন গ্রোনার একজন এক্সপার্ট ইন চাইনিজ পটারি। হোমস ঠিক করল সে একজন বৃদ্ধ বই সংগ্রাহকের ছদ্মবেশে ব্যারনের বাড়িতে যাবে, যার চাইনিজ পটারির ওপর ভীষণ আগ্রহ। হোমস ব্যারনকে বাথরুমে উলখিয়ে রাখবে, আর সেই সুযোগে আমি বইটা তুলে নেব। কিন্তু সমস্যা হলো, আমি তো বইটা পাবো কি করে? ওটা তো লকড ড্রয়ারে আছে। এখানেই আসল চালটা ছিল। কিটি উইন্টার একটা ডাইভার্সন তৈরি করবে, এমন একটা ডাইভার্সন যা ব্যারনকে তার স্টাডি রুম থেকে বাইরে আসতে বাধ্য করবে। নির্দিষ্ট দিনে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে লাগলাম। হোমস এমন মেকআপ নিল যে আমি পর্যন্ত ওকে থাকতে পারছিলাম না। একজন বয়স্ক নুব্জদেহ বই পাগল বৃদ্ধ, হাতে একটা পুরনো বই যেটা সে ব্যারনকে দেখাতে চায়। আমরা ব্যারনের বাড়িতে পৌঁছলাম। ব্যারন আমাদের স্টাডিতে নিয়ে গেল। লোকটাকে দেখে আমার ভেতরটা ঘৃণায় ভরে গেল। অসম্ভব হ্যান্ডসাম, চার্মিং, কিন্তু ওর চোখের দৃষ্টিটা সাপের মতো ঠান্ডা। হোমস তার ভাঙা ভাঙা গলায় চাইনিজ পটারি নিয়ে আলোচনা শুরু করলো। ব্যারন বেশ অবাক হলো একজন বই সংগ্রাহক পটারি নিয়ে এত কিছু জানে দেখে। সে তার কালেকশন দেখাতে শুরু করলো। আমি কোণের ঘরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আমার হার্টবিট ক্রমশ বাড়ছিল, প্রত্যেকটা সেকেন্ড যেন 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার আর কাঁচ ভাঙা শঙ্খ ভেসে এলো। কিটি তার কাজ শুরু করেছে। ব্যারন চমকে উঠে বলল, হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট? বলি সে ঘর থেকে বেরিয়ে গেল। এই তো শুধু। হোমস আমাকে ইশারায় ড্রয়ারটা দেখালো। আমি ছুটে গিয়ে ড্রয়ারটা ধরে টানলাম, কিন্তু ওটা লক করা। হলেও হোমস আমার হাতে একটা চাবির গুচ্ছা ধরিয়ে দিল। ও আগেই নকল চাবি বানিয়ে রেখেছিল। থার্ড অ্যাটেম্পটে লকটা খুলে গেল। ভেতরেই ছিল সেই চামড়ায় বাঁধানো কুখ্যাত বইটা। আমি ওটা কোটের ভিতরে লুকিয়ে ফেললাম। হোমস শান্তভাবে বলল, নাও ওয়াটসন, লেটস গো। কিন্তু ব্যারন ততক্ষণে ব্যাপারটা বুঝে গেছে। সে পাগলের মতো ছুটে ঘরে ঢুকলো, তার হাতে একটা লাঠি। সে আমাদের পথ আটকে দাঁড়ালো। তার মুখটার আগে বিকৃত হয়ে গেছে। সো ইট ওয়াজ ইউ হোমস, ইউ স্নেক। সে হোমসের দিকে তেড়ে এলো। আমি আমার রিভলভার বের করার আগেই একটা ছায়ামূর্তি ঘরের ভিতরে ঢুকে এলো। কিটি উইন্টার। ওর হাতে একটা ছোট্ট শিশি। ব্যারন কিছু বোঝার আগেই কিটি তার হাতের শিশি থেকে তরলটা ব্যারনের মুখে ছুড়ে মারল। একটা বীভৎস অমানুষিক চিৎকার করে ব্যারন মাটিতে পড়ে গেল। ওর মুখটা পুড়ে যাচ্ছিল। ভিট্রিয়ল, সালফিউরিক অ্যাসিড। কিটি তার প্রতিশোধ নিয়েছে। সেই ভয়ঙ্কর দৃশ্যের দিকে না তাকিয়ে আমরা বইটা নিয়ে ওখান থেকে পালিয়ে এলাম। পরের দিন সকালে সেই বইটা ভায়োলেট ডি মার্ফেলের কাছে পৌঁছে দেওয়া হলো। বইটা পড়ার পর কি হয়েছিল তা আমরা জানি না। শুধু জানি সেদিনই বিয়েটা ভেঙে যায়, ব্যারন তার সুন্দর মুখটা চিরদিনের জন্য হারায়, আর তার শিকারের তালিকাটাও ওখানেই শেষ হয়ে যায়। আমাদের ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট একটা চেক আর একটা মহামূল্যবান পিন পাঠিয়েছিলেন। হোমস চেকটা ফিরিয়ে দিয়ে শুধু পিনটা রেখেছিল। কয়েকদিন পর 221B বেকার স্ট্রিটের সেই বসবার ঘরে বসে হোমস পাইপ টানতে টানতে আমাকে বলেছিল, ওয়াটসন, মাঝে মাঝে আইন দিয়ে সব শয়তানের বিচার করা যায় না। তখন আমাদের আইনের বাইরে গিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। আমি ওর দিকে তাকিয়েছিলাম। ওর ব্যান্ডেজ মাথা মুখের আড়ানে আমি দেখতে পারছিলাম এক অসামান্য মানুষের প্রতিচ্ছবি, যে ন্যায়ের জন্য নিজের জীবন বাজি রাখতেও দুবার ভাবে না। আর আমি, ডক্টর জন ওয়াটসন, সেই মানুষটার সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।